সন্দেহের তো অনেক কারণ আছে। আমি যেটা বলি, এই কালসারণীতে যদি গন্ডগোল হয়, সেই গন্ডগোলের ওপর কিভাবে নির্ভর করছে প্রমাণ লোপাট করা, এটা আপনি এক লাইনে আমাকে বুঝিয়ে দিন তো দাদা। যদি ধরুন এফআইআর করার কথা, এফআইআর লজ হওয়ার কথা ধরুন 10টায় সকাল, সেই এফআইআরটা লজ হয়েছে রাত্রি 11:30টায়, এর উপরে কি নির্ভর করছে? এর উপর নির্ভর করছে কেসটাকে কিভাবে সাজানো হবে, পুলিশ কিভাবে কেসটা দেবে, কেসে কারা জড়িত আছে তাদের কোন কোন জায়গায় ছাড় দেওয়া হবে। নমস্কার। দেখুন, আজ পর্যন্ত আমরা কি জানতাম যে দেবাংশু হচ্ছে একটা চটি চাটা? না না না, এই কথাটা আমি বলছি না, এই কথাটা দেবাংশু নিজেকে নিজে বলে। আর আমি তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। বাংলার চটির অসাধারণ স্বাদ, আমরা বাংলার চটি চাটবো। এই চটি চাটাকে বর্তমান সময়ে সাংবাদিকরা যেভাবে চেটে দিচ্ছে, না না না, এ চাটা সে চাটা নয়, এ চাটা আসলে হ্যাককেল করা। রাজ্যের কেউ কেউ স্বপ্ন দেখছে শেখ হাসিনার মতো পালিয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা ধরুন শেখ হাসিনা পালিয়ে ভারতবর্ষে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি যদি বাংলা থেকে পালান, তিনি কি বিজেপি এক্সপেক্ট করছে কি বিহার বা গুজরাটে গিয়ে উঠবে? আমাদের রাজ্যের মানুষেরা একে এমনি এমনি গবেট মার্কা বলে না। না, একটা সাধারণ কথা ভাবুন, বাংলাদেশের ছাত্র আন্দোলনের জন্য শেখ হাসিনা তার দেশ ছাড়া হয়ে, নিজের দেশ ছাড়া হয়ে প্রতিবেশী দেশ অর্থাৎ আমাদের এই ভারতবর্ষে আশ্রয় নিয়েছে। তাহলে ভাবুন, ছাত্র আন্দোলনের জন্য যদি মমতা ব্যানার্জির সঙ্গেও ঠিক শেখ হাসিনার মতো একই ঘটনা ঘটে, তাহলে সে কি আর বিহার কিংবা গুজরাটে থাকতে পারবে? পারবে না। তাকেও কোনো না কোনো প্রতিবেশী দেশে গিয়ে আশ্রয় নিতে হবে। আর তার চেয়ে বড় কথা, আমরা কখনোই চাই না যে মমতা ব্যানার্জির অবস্থা শেখ হাসিনার মতো হোক। এই গবেট মার্কাটার মাথাতেই বোধহয় এই সমস্ত কথাবার্তা ঘোরে। মমতা বন্দ্যোপাধ্যায় কি যদি বাংলা থেকে পালান, তিনি কি বিজেপি এক্সপেক্ট করছে কি বিহার বা গুজরাটে গিয়ে উঠবেন? এইবার আমি দেবাংশু ভট্টাচার্যকে একটা কথা বলতে চাই। দেখ ভাই, আমাদের রাজ্যের ছাত্র আন্দোলনকারীরা মমতা ব্যানার্জিকে শেখ হাসিনার মতো করবে কিনা আমার জানা নেই, কিন্তু যদি তোকে দেশ ছাড়া করে দেয়, না না হবে বলছি না, হতে পারে। তাই তোর জন্য আমি অলরেডি আগের থেকে একটা পজিশন খুঁজে রেখেছি। দেখ ভাই, আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের মতোই বাংলাদেশেও একটা দল রয়েছে, বাংলাদেশ তৃণমূল পার্টি। তাই বলছি, বাই চান্স যদি তোকে এদেশ ছেড়ে পালাতে হয়, তাহলে তোর চিন্তার কোনো কারণ নেই। তুই বাংলাদেশে গিয়ে ওই সেম টু সেম দলে সেম টু সেম গালি খাওয়ার চাকরিটা 100% পেয়ে যাবি। শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ নির্বাচন নিয়ে একটা অভিযোগ ছিল যে সেখানকার 40% মানুষ ভোট দিয়েছেন, একটা বড় অংশের মানুষ ভোটই দিতে পারেনি। এখানেও তো সেই অভিযোগ আছে। না না, অভিযোগ পঞ্চায়েত, এখানেও তো পঞ্চায়েত কিন্তু ভোট দিতে পারেনি, পুরসভায় দিতে পারেনি। আমি বলছি, আমি সল্টলেকের কথা বলছি, সল্টলেকেও ভোট দিতে পারেনি। আমি আপনাকে বলছি, এই স্টুডিওতে যতজন আছেন, 2021-এর বিধানসভা, আমি পঞ্চায়েত পৌরসভা বলছি না, যেটাতে সরকার নির্ধারণ হয় না, 21-এর বিধানসভা এবং 24-এর লোকসভা, এই দুটোতেই ভোট দিতে পারেননি বা একবারও ভোট দিতে আটকানো হয়েছে। আপনার স্টুডিও থেকে একজন একটু হাত তুলে। একজন আছে, বলুন কে? একজন আছে, সেটা আমি অবশ্যই আপনার সাথে। তাকে কে আটকানো হয়েছে? তাকে ভোট দিতে দেওয়াই হয় না। মানে কাদের তরফ থেকে? আমাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এরকমই লোকসভা নির্বাচনে, লোকসভা শুধু নয়, লোকসভা, বিধানসভা, পুরসভা। দেখুন, তৃণমূলের এই মুখপাত্রের না এক ফোঁটা লাজ লজ্জা নেই। এ হচ্ছে নাক এবং দু কান কাটা বেহায়া। কারণ এরই প্রশ্নের উত্তরে, এরই চোখের সামনে চোখে আঙুল ঢুকিয়ে বাস্তবতাটা, আসল সত্যটা দেখিয়ে দিচ্ছে। আর তারপরেও এই মূর্খপাত্র সেই কথাগুলোকে ঘুরিয়ে দেওয়ার জন্য মূর্খের মতো কথাবার্তা বলেই চলেছে। এরকমই লোকসভা নির্বাচনে, লোকসভা শুধু নয়, লোকসভা, বিধানসভা, পুরসভা, এরকম হয়। না না, আমি বলছি পৌরসভা, পঞ্চায়েত নির্বাচনের কথা আমি এখানে আনছি না। এই হরিদাস পালকে কোন ভাষায় বোঝাই বলুন তো? এই হরিদাস পাল বলছে কি যে আমি পঞ্চায়েত নির্বাচন কিংবা পৌরসভা নির্বাচনে আসছি না। কেন ভাই, পৌরসভা নির্বাচন কিংবা পঞ্চায়েত নির্বাচন এগুলো কি নির্বাচন নয়? নাকি এই নির্বাচনগুলোতে দুর্নীতি হয়, এটা তুই অলরেডি আগের থেকে জানিস? এরকমই লোকসভা নির্বাচনে, লোকসভা শুধু নয়, লোকসভা, বিধানসভা, পুরসভা, এরকম হয়। না না, আমি বলছি পৌরসভা, পঞ্চায়েত নির্বাচনের কথা আমি এখানে আনছি না। আপনি বিধানসভা, লোকসভায় আমি দায়িত্ব নিয়ে বলছি, বিভিন্ন জায়গায় আগে থেকে বলে দেওয়া হয়েছে তারা ভোট দিতে যেতে পারেনি। দেখুন, আমি আবার বলছি, আগে থেকে বলে দেওয়ার পর ভোট দিতে গেলেন না, সেন্ট্রাল বাহিনী ছিল, এটা পরের কথা। একটা কথা কি জানেন তো, দেবাংশু নিজেকে নিজে চটি চাটা বলে, এটা আমরা জানতাম, কিন্তু সত্যি সত্যি যে চটি জলে ভিজিয়ে রেখে সেই জল শরবতের মতো খাচ্ছে, সেটা দেবাংশুর এই সমস্ত কথাবার্তাগুলো শুনলে প্রমাণিত হয়ে যায়।
যেমন ধরুন ঋতব্রত দা, আপনি খুব ভদ্র মানুষ, সজ্জন মানুষ, আমি জানি। আমি যদি 1 মিনিটের জন্য ধরে নিই যে আপনার জায়গায় অন্য কেউ আছেন, ধরুন আপনার চ্যানেলেরই কোনো একজন স্টাফের বিরুদ্ধে বিরাট রাগ এবং উনি একজন খুব খারাপ মানুষ, কাউকে প্রাণে মেরে দিতে চাইছেন, আমি বিশ্বাস করি তিনি খুন করার জন্য R+ এই অফিসটাকে চুজ করবেন না। আমি যদি আরজি করে থাকতাম, যদি সন্দীপ ঘোষের জায়গায় আমি থাকতাম, আর যদি আবার এরকম বিনাশকালে বুদ্ধি নাশ হতো এবং এই ধরনের ঘটনা ঘটাতাম, আরজি করের থেকে ভালো জায়গা কোথায় পেতাম? যেখানে নিজের সব ফরেন্সিক এক্সপার্টদের ডেকে এনে মৃত্যুর পর তথ্য প্রমাণ লোপ করতাম, দেহরস রক্ত বোঝার জন্য রাসায়নিক পদার্থ পেয়ে যেতাম আরজি করে। আমি ইচ্ছে হলে সিলিকা দিয়ে সেই সমস্ত রাসায়নিক পদার্থগুলোকে মুছে ফেলার জন্য একটা দেওয়ালও ভেঙে দিতে পারতাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ। এই হরিদাস পালদের যদি এক ফোঁটাও লাজলজ্জা থাকতো না, তাহলে টিভি চ্যানেলগুলোতে তৃণমূলের মুখপাত্র হিসেবে সামনে এসে বক্তৃতা রাখা, কথাবার্তা বলা এটা তো দূরের কথা, বাড়ি গিয়ে নিজের মুখটা নিজেই আয়নায় দেখতে লজ্জা পেয়ে যেত। পুলিশই একমাত্র দলকে বাঁচাচ্ছে, এটা একটা পরিষ্কার। মানে পুলিশ না থাকলে এই মুহূর্তে তৃণমূল কিন্তু বিপাকে পড়ে যেত। তৃণমূল কংগ্রেসের আমি আপনাকে বলছি জেলায় জেলায়, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে পুলিশের ভূমিকা কিন্তু ক্রমশ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে, অন্তত তৃণমূল কংগ্রেসের সরকারকে বাঁচানোর জন্য। আমি তো দেখছি বাংলার মানুষকে বাঁচানোর জন্য। এই যে দুর্গাপুজো হবে কদিন পর, আমার দিদি আমার বোন হোল নাইট ঠাকুর দেখতে বেরোবে, আমি নিশ্চিন্তে, যদি সেই রাতে নাও বেরোই, আমি নিশ্চিন্তে ঘুমাবো, কারণ আমি জানি কলকাতা পুলিশ আছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর একটাও দুর্গাপুজোতে আমার কোনো বোনের গায়ে কেউ টাচ করতে পারেনি, জাস্ট ফর কলকাতা পুলিশ। রাত্রিবেলার এই পাহারা এবং মানুষ নিশ্চিন্তে, লাখ লাখ মানুষ গোটা কলকাতা শহর চষে বেড়াচ্ছেন, এই পুলিশ রাজ্যকে সেভ করছে। আমি বলছি সব পেশার মধ্যে এত বড় পুলিশ শুধু আরজি করতে পারলো না। আমি শুধু একটা কথাই ভাবছি যে এই ইন্টারভিউটাই দেবাংশুর জীবনে শেষ ইন্টারভিউ না হয়ে যায়। না, এই কথাটা বললাম কারণ হচ্ছে যেভাবে দেবাংশুর গালে একের পর এক সপাটে পড়ছে, তাতে এটা মনে হয় এরপর কোনো টিভি চ্যানেল যদি দেবাংশুকে ইন্টারভিউতে ডাকে তাতে বোধহয় আর যাবে না, যদি এক ফোঁটা লাজলজ্জা থাকে। চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। আজকে পার্থ চট্টোপাধ্যায় বা অন্যরা ধরা পড়েছেন বলে তাই বলে কি আর চোর নেই? আমি মাঝে মাঝে ভাবি বামফ্রন্ট সরকার, এটা আমি আপনার সঙ্গে একমত, 34 বছরের জগদ্দল পাথর, এবং মমতা বন্দ্যোপাধ্যায় দিদি সেই সময় কিভাবে নেতৃত্ব দিয়ে তিনি পাথরটাকে সরিয়েছে সেটা আমি নিজের চোখে দেখেছি। আমি বিশ্বাস করি এই সময় যদি একজন মমতা বন্দ্যোপাধ্যায় থাকতো তাহলে বোধহয় সন্দেশখালির পরই সরকারটা চলে যেত। এই সময় তো চলে যেতই, টুক করে পড়ে যেত সরকারটা। হ্যাঁ, ঠিক এইভাবেই একের পর এক থাপ্পড় খাওয়ার পরেও দেবাংশুর পার্সোনালিটিটা কিছুটা এই রকম। সিপিএম নিজেরাই মীনাক্ষীকে খুব একটা উঠতে দেবে না, যেমন দেবাংশু কেউ দেয় না। না আমাকে তো দেয় না, দেবাংশু আমাকে তো দেয় না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। আমি ভাবছি এত কিছুর পরেও দেবাংশু কি করে চেয়ার ধরে বসে রয়েছে। বোধহয় দেবাংশুর এত ধৈর্যের জন্যেই তৃণমূলের পক্ষ থেকে গালি গালাজ খাওয়ার চাকরিটা দেবাংশুকে দেওয়া হয়েছে। ছোট লোক একখানা। এই তৃণমূল কংগ্রেসের আমলে এই আরজি কর, শিক্ষা থেকে শুরু করে, চিকিৎসা থেকে শুরু করে, কয়লা থেকে শুরু করে, গরু থেকে শুরু করে সব জায়গায় এত দুর্নীতি। কোনটা প্রুভড? একটা বলুন প্রমাণিত। দুর্নীতির অভিযোগ তো আছে। হ্যাঁ, প্রমাণিত একটা বলুন। আছে তো, অভিযোগ তো থাকলে কোন আদর্শ নিয়ে দেবাংশু রাজনীতি করছে? দেবাংশুর আদর্শটা কি? 2021-এ 215টা সিট পেয়েছে, 2026-এ আমাদের কাউন্টিং 216 থেকে স্টার্ট হবে। কোথায় গিয়ে থামবে বলতে পারছি না, রেকর্ড করে রেখে দিন, চ্যালেঞ্জ রইল। যত ধর্ষণ হোক, যত খুন হোক, যত অরাজকতা থাকুক, তাও ক্ষমতায় আসবই। আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে আমি স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই ঋতব্রত দাকে। উনি আমার চেয়ে বয়সে অনেক বড়, এবার দাদা হবে নাকি কাকু হবে না যাই হোক, সম্পর্কে যাই হোক একটা হবে, কিন্তু ওনাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ উনি দেবাংশুর চোখে আঙুল ঢুকিয়ে বাস্তবতাটা, আসল সত্যটা দেখিয়ে দিয়েছেন। তো বাস আজকের জন্য ভিডিওটা এইটুকুই। ভিডিওটার কোন পার্টটা ভালো লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে।
আর চ্যানেলটায় নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে অবশ্যই একটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।